Recording in progress. চল্লিশ থেকে 65 পর্যন্ত। তোমরা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে রাখো, যাতে পড়তে দেখতে পারো। কোনো ফ্রেন্ড যদি মিসিং থাকে এটা বলতে পারো। স্যার উপরে কিছু বাদ পড়ছে, 66 আগে কিছু বাদ পড়ছে, ওগুলো একটু বাদ পড়ছে। চল্লিশ থেকে 65 এগুলো। জি স্যার। স্ক্রিনশট দেওয়া হয়েছে? জি স্যার। জি স্যার, নিচে স্ক্রল করেন। ঠিক আছে। এটা 66 থেকে 78। জি স্যার, স্ক্রল করেন।79 থেকে 101। Then 119 পর্যন্ত। Finally স্যার প্রথম থেকে যদি আরেকবার দেখাতেন। কত থেকে? প্রথম থেকে আরেকবার যদি দেখাতেন স্যার। স্যার গ্রুপে স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছে। তাইলেই হয়, ওইখান থেকে দেখে নাও। যেহেতু তোমাদের যে কোনো একজন সব স্ক্রিনশট দেওয়া হয়েছে, তো জাস্ট ওখান থেকে গ্রুপে স্ক্রিনশট দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, করে দিই। তোমাদের সিটিতে সর্বোচ্চ পরিমাণে মার্কস দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিটিটা খুব একটা কঠিন করা হয়নি, এই পার্টটাতে তোমাদের মার্কস গুলো ভালো থাকে। আচ্ছা, আমরা বলতেছিলাম আজকে হচ্ছে আমাদের অফিশিয়ালি লাস্ট ক্লাস, আমাদের লাস্ট চ্যাপ্টার। এটা পিডিএফ ফাইল পাইছো তোমরা সবাই? কথা জি স্যার। ওকে, সো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে থার্মোকেমিস্ট্রি। সো নাম শুনে মোটামুটি আইডিয়া করা যায় আসলে এই চ্যাপ্টারটাতে কি স্টাডি করা হয়। কেমিস্ট্রির যেই ব্রাঞ্চটাতে রিঅ্যাকশনের তাপমাত্রার পরিবর্তন কি হবে না হবে, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সেটাই হচ্ছে থার্মোকেমিস্ট্রি। তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই চ্যাপ্টারটা আমরা যেভাবে শুরু করি, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকে, দেন আস্তে আস্তে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি। এনথালপি বলতে কি বোঝায়, এক্সোথার্মিক এন্ডোথার্মিক, এই দুটো টার্ম মনে হয় আগে থেকে পরিচিত, তাই না? এক্সোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দেন ডিফারেন্ট টাইপস অফ হিট রিঅ্যাকশন, কত ধরনের হিট রিঅ্যাকশন হতে পারে তাদের নাম, ওই রিলেটেড কিছু ম্যাথ। আমাদের কিছু ইকুয়েশন আছে, যদিও তোমাদের জন্য এটা সিলেবাসে খুব একটা নাই বা ইম্পর্টেন্ট দরকার নেই। হেসেস ল যেটা, এটা ইম্পর্টেন্ট, এবং হেসেস ল আসলে অ্যাপ্লিকেশনটা আসলে কি। সো এই চ্যাপ্টারটা খুব একটা বড় না, ছোট ছোট। আমাদের মোটামুটি ম্যাক্সিমাম বড় বড় চ্যাপ্টারগুলো পড়া শেষ। আচ্ছা, আরেকবার একটু বলতেন কি চ্যাপ্টার আউটলাইনের ইম্পর্টেন্স এটা। আচ্ছা, আমরা জাস্ট চ্যাপ্টার ঢুকতেছি, তো জাস্ট এখান থেকে শুরু করি। ফার্স্টেই হচ্ছে ইন্ট্রোডাকশন, কি লিখা আছে? Thermochemistry is the branch of physical chemistry which deals with the thermal or heat change caused by chemical reaction. যখনই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে বা রাসায়নিক বিক্রিয়া ঘটে, তো বিক্রিয়াতে কি হতে পারে?
হয় বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হবে বা বিক্রিয়াতে বাইরে থেকে তাপ দিতে হবে। যেমন যখন তুমি 1 গ্লাস পানিতে 1 চামচ গ্লুকোজ মিক্সড করো, তাহলে গ্লুকোজ খাও, খেয়াল করে দেখো তোমার এই গ্লাসটা, বিশেষ করে যদি স্টিলের গ্লাস হয়, গ্লাসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয় না? জি স্যার, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা। একইভাবে যদি 1 গ্লাস পানিতে তুমি বড় একটা চুনের টুকরো যদি ফেলো, যদি শেক করতে থাকো, চুন যদি তুমি পানিতে দাও, তখন দেখা যায় পাত্রটা খুব গরম হয়ে যায়। দুইটা হচ্ছে দুই রকম, একটা জায়গায় ঠান্ডা হচ্ছে, একটা জায়গায় গরম হচ্ছে। তার মানে যেটা ঠান্ডা হচ্ছে, তুমি এখান থেকে আসলে কি কনক্লুশন আসতে পারো? যে গ্লুকোজটা পানিতে মিক্সড হতে পানিটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, বা চারিদিকে অ্যাটমসফিয়ারটা ঠান্ডা হচ্ছে। মানে হচ্ছে ওইখানে যে সলিউশনটা তৈরি হচ্ছে সেটা বাহির থেকে তাপ শোষণ করে নিচ্ছে, শোষণ করতে তাপমাত্রা বাইরে যদি কমে যাবে, যার কারণে ঠান্ডা অনুভব হবে। একইভাবে যখন চুন তুমি পানিতে মিক্সড করো, তখন দেখা যায় সেখান থেকে তাপ বের হতে থাকে। এই এক্সেস তাপটাই হিট আকারে বের হয়। কোনো একটা বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হতে পারে বা তাপ লাগতেও পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পরিমাণটা হয়তো অনেক বেশি, তুমি অনুভব করতে পারো। কিছু কিছু দেখা যায় অতটা বেশি না, দেখা হয়তো ফিল করা যায়। ঠিক আছে, এই চ্যাপ্টারটাতে মূলত আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আসলে কেমিস্ট্রি বলতে ফিজিক্যাল কেমিস্ট্রি না, কেমিস্ট্রিতে অনেকগুলো ভাগ আছে। তো একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, কিছু আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। যেমন তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে হবে। তোমাদের সয়েল টেস্ট করতে হয় না অনেক সময়, তোমাদের তখন এগুলো লাগে। আর তোমাদের অনেকেই যারা পিএইচডি করতে যান বাইরে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি রিলেটেড অনেক কাজ করে। তো ফিজিক্যাল কেমিস্ট্রির যে ব্রাঞ্চে মূলত বিক্রিয়ার তাপ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হবে থার্মোকেমিস্ট্রি। যেমন যদি তোমাকে বলা হয় যে 1 টুকরো সোডিয়াম যদি পানিতে তুমি ছেড়ে দাও, তখন দেখছো এরকম সোডিয়াম পানিতে পড়লে কি হয়? আগুন ধরে যায় স্যার, পুরোপুরি আগুন হয়ে যাবে, বিস্ফোরণ। এত ফাস্ট বিক্রিয়া হয় যে আগুন ধরে যায়। কি হয় বিক্রিয়া হয়ে? ফাস্ট বিক্রিয়া হয়, সোডিয়াম পানিতে পড়লে বিক্রিয়া হয় কি? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি। আচ্ছা, তো কোন একটা বিক্রিয়া থেকে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে বা কি পরিমাণ তাপ শোষণ হবে, এটা মূলত এখানে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশন দিয়ে মোটামুটি বের করা। এখানে ডেল ই মানে হচ্ছে কি পরিমাণ তাপের চেঞ্জ হবে, এটা হচ্ছে প্রোডাক্ট থেকে কি পরিমাণ তাপ বের হলো বা প্রোডাক্ট থেকে কি পরিমাণ তাপ লাগবে, রিঅ্যাকশন থেকে কি পরিমাণ তাপ বের বা রিঅ্যাকশনে কি পরিমাণ তাপ দিতে হবে। তাদের পার্থক্যটাই হচ্ছে ওভারঅল ওই রিঅ্যাকশন থেকে কি পরিমাণ তাপ বের হবে না কি পরিমাণ তাপ দিতে হবে। এনথালপি সম্পর্কে আইডিয়া আছে কারো? এনথালপি ব্যাপার আসলে কি? একটা সিস্টেমের এনথালপি বলতে কি বুঝছো? আমাদের কেমিস্ট্রিতে যত ধরনের রিঅ্যাকশন, এনথালপি কিভাবে মেজার করা যায়? তো 30 এমপিএ স্যার। ঠিক বুঝি না, এটা বলো কি বলতেছিলেন? মানে M30 মানে হচ্ছে কি 30 এমপিএ আর কি, নিউটন পার এমএম স্কয়ার। সরি স্যার, হয়তো বুঝতে পারেন ভালোভাবে। এনথালপি হলো বন্ধন ভাঙার শক্তি এবং বন্ধন গড়ার শক্তির মধ্যবর্তী এনার্জি ডিফারেন্স। ও স্যার, আমি ভাবছি স্যার ডিপার্টমেন্টে। সরি স্যার। যাই বলো, তো নরমালি কেমিস্ট্রি ক্ষেত্রে তোমরা কেমিস্ট্রি পড়তেছো, তো এনথালপি আসলে কয়েকভাবে মেজার করা যায়। একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে যত ধরনের রিঅ্যাকশন হয়, সকল রিঅ্যাকশন আসলে ম্যাক্সিমাম রিঅ্যাকশন কোন অ্যাটমসফিয়ারে হয়? এটা কি কনস্ট্যান্ট ভলিউমে হয় না কনস্ট্যান্ট প্রেসারে? তোমাদের কি মনে হয়? মানে কেমিস্ট্রিতে যত ধরনের রিঅ্যাকশন হয় শতকরা 99% বা 95 যাই বলো না কেন,
ম্যাক্সিমাম বিহেভিয়ার গুলোই হয় কনস্ট্যান্ট প্রেসার, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ফিক্সড, তাই না? So, এই সেম অ্যাটমসফিয়ারিক প্রেসারেই বিক্রিয়া গুলো হয়। এই সংজ্ঞাটা মনে রাখলেই হবে। Enthalpy system is defined as the sum of internal energy and the product of its pressure and volume. Enthalpy বলতে আমরা বুঝি কোন একটা সিস্টেমের যে রিঅ্যাকট্যান্ট গুলো থাকে বা বিক্রিয়ক গুলো থাকে তাদের ইন্টারনাল এনার্জি এবং এই এনার্জি দিয়ে যে পরিমাণ কাজ সে করে তার ভলিউম বাড়ায়, প্রেসার বাড়ায়, তাদের সমষ্টিটাই হচ্ছে তার এনথালপি। আচ্ছা, তাহলে এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিঅ্যাকশনের পার্থক্য দেখানো যায়, তো মোটামুটি হয়তো পারার কথা, কঠিন কিছু না। যেটা তোমাদের দরকার সেটা বলে আস্তে আস্তে। The different types of heat reaction দেখো, এখানে প্রথম হচ্ছে হিট অফ ফরমেশন, নাম তো শুনছো মনে হয় নাকি? যে বিক্রিয়ার ফলে নতুন কোন কেমিক্যাল তৈরি হয়, ওই কেমিক্যালটা তৈরি হতে বা কোন যৌগ তৈরি হয়, ওই যৌগ তৈরি হতে যে পরিমাণ তাপের চেঞ্জ হবে সেটাই হচ্ছে হিট অফ ফরমেশন। যেমন আয়রন এবং সালফার যদি একসাথে তুমি যুক্ত করো তাহলে ফেরাস সালফেট তৈরি, ফেরাস সালফেট থেকে -24 কিলো ক্যালোরি তাপ বের হয়। এই যে কত পরিমাণ তাপ বের হবে এটা কি মুখস্থ করা দরকার আছে? এটা কখনোই মুখস্থ করা দরকার পড়ার জন্য পড়া। Then standard heat of formation. Standard heat of formation বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে কি বুঝি? স্যার আদর্শ আদর্শ অবস্থা। যেমন আদর্শ অবস্থা বলতে কোনটা? 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, এটা হচ্ছে তার আদর্শ অবস্থা। তো এই অবস্থায় কোন একটা কম্পাউন্ডের 1 মোল তৈরি হতে তাপের যে চেঞ্জ হবে বা তাপের যে পরিবর্তন হবে 1 মোল তৈরি করতে, সেটাই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। আচ্ছা, এখানে একটা অঙ্ক করা আছে দেখো উপরে, ক্যালকুলেট ডেল এইচ ফর দ্য রিঅ্যাকশন। উপরের বিক্রিয়া থেকে ডেল এইচ বের করো। যেমন বিক্রিয়াটা কি? কার্বন ডাই অক্সাইড এবং পানি যখন বিক্রিয়া করে সেখান থেকে কার্বন মনোক্সাইড এবং ওয়াটার গ্যাস বের হয়। এখানে হিট অফ ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, কার্বন মনোক্সাইড দেওয়া আছে, ওয়াটার এটা দেওয়া আছে। বলতে হচ্ছে তোমাকে এই বিক্রিয়া থেকে কি পরিমাণ তাপ বের হবে বা কি পরিমাণ তাপ শোষণ হবে সেটা তোমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা যদি সকল কম্পাউন্ডের হিট অফ ফরমেশন জানি, দেন ওখান থেকে খুব সহজেই যোগ বিয়োগের করার মাধ্যমে ওভারঅল বিক্রিয়ার কি পরিমাণ তাপ চেঞ্জ হবে সেটা বের করা যায়। এখানে একটা জিনিস খুব লক্ষণীয় ব্যাপার আর কি, যদি পরীক্ষাতে এই টাইপের কোনো অঙ্ক তোমাদের চলে আসে অবশ্যই বিক্রিয়াকে সমতাকরণ করতে হবে। যদি বিক্রিয়া তুমি সমতাকরণ না করো এবং ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা ভুল আসবে। এই যে রেজাল্ট বা এই যে রেজাল্ট, এই রেজাল্টগুলো ভুল আসবে যদি তুমি বিক্রিয়াটা সমতাকরণ না করো। আর যদি সমতা করে দেওয়া থাকে তবে ফাইন, তত ভালো। কথা হচ্ছে কেন ভুল আসবে, কারণ তুমি আরেকটু খেয়াল করে দেখো, যখনই আমরা হিট অফ ফরমেশন লিখতেছি ওভারঅল বিক্রিয়া কি লিখছি, প্রোডাক্ট তৈরি হতে কি পরিমাণ তাপ লাগতেছে এবং রিঅ্যাকট্যান্ট তৈরি হতে কি পরিমাণ তাপ, তাদের পার্থক্যটাই হচ্ছে ওভারঅল বিক্রিয়াতে কি পরিমাণ তাপ চেঞ্জ হয়। সো খেয়াল করে দেখা যাচ্ছে কোএফিশিয়েন্ট ইউজ করা হচ্ছে না, 2, 3, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কোথা থেকে আসছে? এই যে ডেল এইচ এফ উপরে একটা ছোট্ট করে গুণ চিহ্ন দেওয়া আছে নট, এটা কি বোঝায়? সিম্পল জিনিসগুলো মাথায় থাকা ভালো আসলে কোনটা তারা কি বোঝায়। যখনই যেটা পড়ো একদম ভালো করে পড়ো যাতে আজীবন মনে থাকে। হিট অফ ফরমেশন, ডেল এইচ এফ মানে হচ্ছে হিট অফ ফরমেশন। উপরে নট দ্বারা কি বোঝায়? নট দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। তো স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝাচ্ছিল, এটার সংজ্ঞাটা কি দেখলাম যে 1 মোল তৈরি হতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। তো উপরের বিক্রিয়াতে কয় মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? 2 মোল। দুই মোল স্যার।
1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হতে কি পরিমাণ তাপের চেঞ্জ হয় খেয়াল করে দেখো লেখা আছে কত -393.5 তো তুমি বিক্রিয়া যদি তুমি সমতাকরণ না করো মানে এই যে কোএফিসিয়েন্ট গুলো আসছে 2 3 এই মানগুলো তুমি পাবা যদি তুমি মানগুলোই না পাও তাহলে আলটিমেটলি আনসার কি মিলবে কখনো সো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষাতে আসে অবশ্যই বিক্রিয়া সমতা গ্রহণ করো করার পরে দেন মিলবে কারণ যদি তোমাকে না সমতা না করে দেওয়া থাকে তখন তুমি ঝামেলা করে যাবে আচ্ছা হিট অফ কম্বাসন মানে হচ্ছে দহন কোনো একটা কিছু যদি তুমি অক্সিজেনে পুরাও তখন যে তাপটা বের হবে সেটাই হচ্ছে হিট অফ কম্বাসন আর একটা কথা আসে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু মানে কি কোনো একটা কম্পাউন্ডকে না কোনো একটা কম্পাউন্ডের 1 গ্রামকে যখন সম্পূর্ণরূপে বার্ন করা হয় পুরানো হয় তখন সেখান থেকে যে পরিমাণ তাপ বের হয় হিট প্রডিউস হয় সেটাই হচ্ছে তার ক্যালোরিফিক ভ্যালু আচ্ছা সো ক্যালোরিফিক ভ্যালু থেকে কোন একটা গ্যাস বা কোন একটা কম্পাউন্ড জ্বালানি হিসেবে কতটা উপযোগী কতটা সাশ্রয়ী বা কতটা প্রয়োজন সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া যায় মানে খেয়াল করে দেখো দুইটা কেমিক্যাল দেওয়া আছে একটা হচ্ছে মিথেন একটা হচ্ছে ইথেন CH4 আর C2H6 সো দুইটার মধ্যে পাশে H∆C দেওয়া আছে ওটা ক্যালোরিফিক ভ্যালুটা দেওয়া আছে বলা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো ফুয়েল সেটা কাজ করবে কোনটা সবচেয়ে ভালো ফুয়েল হিসেবে কাজ করবে মিথেন কাজ করবে না ইথেন কাজ করবে তো ক্যালোরিফিক ভ্যালুর সংজ্ঞা থেকে আমরা জানি কোন একটা কম্পাউন্ডের 1 গ্রামকে সম্পূর্ণরূপে বার্ন করতে যে পরিমাণ এনার্জি প্রডিউস হবে হিট সেটাই হচ্ছে ওই কম্পাউন্ডের ক্যালোরিফিক ভ্যালু তো মিথেনকে যদি সম্পূর্ণরূপে বার্ন করতে হয় পোড়াইতে হয় সেখান থেকে 890.3 কিলো জুল এনার্জি বের হবে ইথেনকে যদি তুমি পোড়াও সেখান থেকে বের হবে -1559.7 1559.7 কিলো জুল সো মিথেনের মলিকুলার ওয়েট তুমি জানো 1 মোল মিথেনের হচ্ছে যদি গ্রাম আণবিক ভর বলি এটা হচ্ছে 16 গ্রাম 890 কে যদি তুমি 16 দিয়ে ভাগ দাও তাহলে 1 গ্রাম মিথেনকে পোড়াইতে কত এনার্জি বের হবে 55.64 কিন্তু যদি আমরা 1 গ্রাম মিথেনকে পোড়াই সেখান থেকে পাবো আমরা 51.90 কিলো এই যে দুইটা মান আমরা পেলাম এখান থেকে আসলে কি বলা যায় বা কি কনক্লুশন আসা যায় যে মিথেন ইজ বেটার ফুয়েল এফিসিয়েন্সি দেন ইথেন তো কঠিন জিনিস আমাদের যে ন্যাচারাল গ্যাসটা আসলে কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন কি মিথেন আমাদের বাংলাদেশের যে ন্যাচারাল গ্যাসগুলো থাকে সবগুলো হচ্ছে 99% হচ্ছে মিথেন গ্যাস সিলিন্ডার গ্যাসগুলো কি থাকে বিউটেন সিলিন্ডার গ্যাস থাকে প্রোপেন গ্যাস বা বিউটেন গ্যাস থাকে তাহলে আমাকে বলো যে সিলিন্ডার গ্যাসের যে হিট হবে আর আমাদের নরমাল গ্যাসের যে হিট হবে এটা কি সেম হবে না স্যার নরমাল গ্যাসই বেশি হবে খেয়াল করে দেখুন নরমাল গ্যাসে যে দ্রুত রান্না হয় সিলিন্ডার গ্যাসে রান্না খুব দ্রুত হয় সময় লাগে কেন সময় লাগে এই যে ক্যালোরিফিক ভ্যালু এখান থেকে সেটা বের করা হয় আচ্ছা একটা অঙ্ক দেওয়া আছে কি ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ প্রোপেন প্রোপেন তৈরি হতে কি পরিমাণ তাপ লাগবে স্ট্যান্ডার্ড হিট মানে 1 মোল প্রোপেন তৈরি হতে কি পরিমাণ তাপের চেঞ্জ হবে if its heat of combustion is এত মানে তাকে পোড়াইতে যদি 2220.2 কিলো জুল এনার্জি বের হয় তাহলে তার তৈরি হতে কি পরিমাণ তাপ লাগে এখানে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে ওয়াটার দেওয়া আছে অঙ্কটা যদি এখানেই শেষ করে দেয় তখন তুমি কিভাবে করবে বা যদি অঙ্কটাতে নিচে রিঅ্যাকশন গুলো দিয়ে দেয় তখন বা কিভাবে অঙ্ক দুই ভাবেই আসে অনেক সময় দেখা যায় শুধুমাত্র মানগুলো দেওয়া থাকে রিঅ্যাকশন বেশি দেওয়া থাকে না অনেক সময় দেখা যায় রিঅ্যাকশন গুলো দেওয়া থাকে
রিঅ্যাকশন গুলো দেওয়া থাকে তোমাদের জন্য সুবিধা, যে রিঅ্যাকশন দেখে দেখে করে ফেলা। আচ্ছা, সলিউশনে আসি আমরা। প্রোপেন গ্যাসকে সম্পূর্ণরূপে যদি তুমি বার্ন করাও, হিট অফ কম্বাশন করাও, কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওয়াটার তৈরি হয়। সো নরমালি আমরা যে গ্যাসগুলো বার্ন করাই বা তখন আমাদের এক্সজস্ট দিয়ে যে গ্যাসটা বের হয়, ধোঁয়াটা যেটা বের হয়, ধোঁয়াটা আসলে এটা কার্বন ডাই অক্সাইড, এবং সেখান থেকে ফোটায় ফোটায় যেটা ফুটে থাকে সেটা হচ্ছে আসলে পানি। কথা হচ্ছে আমাদের যে ফুয়েল গুলো আমরা ইউজ করি, এই যে কত ধরনের ফুয়েল থাকে, পেট্রোল, ডিজেল, প্লেনে কি ইউজ করে? প্লেনের ফুয়েল হচ্ছে কেরোসিন। তার সাথে আরো কিছু ইউজ করা হয় না, অকটেন, সেখানে ইউজ করা হয় কেরোসিন। কারণ কেরোসিনের ফ্রিজিং পয়েন্ট অনেক, তার সাথে আরো কিছু কেমিক্যাল মিক্সড করা হয় যাতে তার ফ্রিজিং পয়েন্ট আরো কমে যায়। প্লেন যখন মোটামুটি 30,000 ফিট উপরে ওঠে বা 40,000 ফিট উপরে ওঠে, তখন বাইরের টেম্পারেচার থাকে -50 বা -55, -40, এরকম এই রেঞ্জ। জিরোর নিচে টেম্পারেচার থাকে অনেক নিচে। এত লো টেম্পারেচারে তুমি যদি অন্যান্য ফুয়েল অ্যাড করতে যাও সেটা জমে যাবে। তো এরকম ফুয়েল অ্যাড করা উচিত, ইউজ করা উচিত যেটা এত লো টেম্পারেচারে না জমে। কেরোসিনটা হচ্ছে বেস্ট ফুয়েল। আচ্ছা, যেটা বলতেছিলাম, গ্রামের দিকে যে কেরোসিন বাসা বাড়িতে ব্যবহার করা হয় ওইটাই নাকি অন্য কোনো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওই কেরোসিন। কেরোসিন ওইটাই, তবে ওইটা আরো রিফাইন করা কেরোসিন আর পিওর থাকে। হ্যাঁ, পিওর ফর্ম থাকে না। বাসা বাড়িতে আসলে যে কেরোসিন গুলো থাকে অনেক ধরনের কেমিক্যাল মিক্স করা থাকে। আসলে এগুলো ন্যাচারাল প্রোডাক্ট, তো যেখান থেকে গ্যাস ওঠে সেখান থেকে কেরোসিন ওঠে। তো বিভিন্ন টেম্পারেচারে, যেমন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন একটা টার্ম আছে কেমিস্ট্রিতে, ওই প্রসেসের মাধ্যমে এক এক বয়লিং পয়েন্টে এক এক ধরনের কেমিক্যালকে আলাদা করা। আচ্ছা, পরে আসি। আমাদের অঙ্কে কি বলা আছে যে প্রোপেন গ্যাসটা তৈরি হতে কি পরিমাণ তাপের পরিবর্তন হয়। ঠিক আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে যে প্রোপেন গ্যাসকে সম্পূর্ণরূপে বার্ন করতে -2220.2 কিলোজুল পরিমাণ এনার্জি বের। তো বার্ন করো, 1 মোল প্রোপেনকে বার্ন করতে 5 মোল অক্সিজেন লাগে। সেখান থেকে 3 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং 4 অণু ওয়াটার তৈরি হবে। আর কি কি দেওয়া আছে? হিট অফ ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড কি কি লাগে? 1 অণু কার্বন লাগবে, 2 অণু অক্সিজেন পরমাণু লাগবে, যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি। আর কি লাগে? পানি। পানি তৈরি হতে কি কি লাগবে? হাইড্রোজেন লাগবে, অক্সিজেন লাগবে। এই মানগুলো দেওয়াই আছে, এখান থেকে বের করো। We should manipulate this equation in a way so as to get the required equation. আমরা এই ইকুয়েশনগুলো কেমন ভাবে ম্যানিপুলেট করব যাতে করে আমরা এই ইকুয়েশনটা পাই, 3C + 4H2 = C3H8, মানে প্রোপেন তৈরি হবে। আমাকে কোশ্চেনে কি বলছে? ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ প্রোপেন। স্ট্যান্ডার্ড হিট বলতে আমরা কি বুঝি? 1 মোল তৈরি হতে কি পরিমাণ তাপের পরিবর্তন হয়। এই যে বিক্রিয়া, 3 অণু, 3টা পরমাণু কার্বন ডাই কার্বন এবং 4 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে যে কেমিক্যালটা তৈরি হবে প্রোপেন, সেটা তৈরি হতে আসলে কতটুকু হিট লাগে, এটাই হচ্ছে আমাদের আনসার বের করব। ওকে, সেখানে বিভিন্ন ইকুয়েশনের সাথে তুমি বিভিন্ন কিছু মাল্টিপ্লাই করো। যেমন 2 নম্বর যে ইকুয়েশনটা আছে তার সাথে তুমি যদি 3 মাল্টিপ্লাই করো কি হবে? 3C + 3O2 = 3CO2। যেটা তুমি 3 মাল্টিপ্লাই করতেছো, সো 1 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হতে যদি 393.5 কিলোজুল তাপ বের হয়, তাহলে 3 মোল বের হতে কি হবে? তার 3 গুণ হবে, 1180। 3 নং ইকুয়েশনে কি দেওয়া আছে? পানি। আমাকে বের করতে হবে কি? এই টার্মটা বের করতে হবে। ওকে, তাহলে 3 নং ইকুয়েশনের সাথে 4 মাল্টিপ্লাই করো। ওই নরমালি মাল্টিপ্লাই অঙ্কের মতো হয়,
আচ্ছা, তো এখান থেকে তুমি ইকুয়েশন কি কি পাইলা যদি আমরা লিখি? এটা হচ্ছে 4 নং ইকুয়েশন। এটা হচ্ছে 5 নং ইকুয়েশন। ঠিক আছে? এখন যদি তুমি 4 আর 5 যোগ করো এখানে তাহলে 3 4 গুণ করব কিসের রেসপেক্টিভ? আমাকে কি বের করতে হবে আলটিমেটলি? এই লাইনটা পড়ো তো, অঙ্কে আমাদের কি বলা আছে? Just এই লাইনটা পড়ো। অঙ্কে কি লেখা আছে এই লাইনটা দেখো তো। Calculate the standard heat of formation of propane. স্ট্যান্ডার্ড হিট বলতে আমরা কি বুঝি সংজ্ঞা থেকে? যে 1 মোল প্রোপেন তৈরি করতে কি পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটা বলবো, তাই না? এটা তোমার অঙ্ক নাকি? যে 1 মোল প্রোপেন তৈরি হতে কি পরিমাণ তাপের পরিবর্তন হবে। তো 1 মোল প্রোপেন তৈরি করতে কি কি লাগে সেটা হচ্ছে ইকুয়েশনে দেওয়া আছে। দেখো, 3টা কার্বন লাগবে আর 4 অণু হাইড্রোজেন লাগবে, তাহলেই 1 মোল প্রোপেন তৈরি। সো আমাকে এই ইকুয়েশনের মতো করে ইকুয়েশন তৈরি করতে হবে। এর থেকে পাবো আমরা 2 এবং 3, যেখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে। সো কার্বন যেহেতু এখানে একটা, আমাকে 3 বানাইতে হবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করো 2 নং ইকুয়েশনকে। একে 3 নং ইকুয়েশন লাগবে স্যার। হ্যাঁ, কোশ্চেন তো এটাই। অনেক সময় দেখা যায় ইকুয়েশন গুলো দেওয়া থাকে স্যার সলিউশন লেখা ইকুয়েশনের উপরে, এজন্য বলতে ভাবতেছি। বলো না যে এখানে অনেক সময় দেখা দেওয়া থাকে যে ইকুয়েশন গুলো দিয়ে দেওয়া থাকে, অনেক সময় থাকে যে ইকুয়েশন গুলো দেওয়া থাকে না, তোমাকে ইকুয়েশন গুলো বের করতে হবে। স্যার এই কোশ্চেন তো ইকুয়েশন দেয়া নয় নাকি স্যার? না, এটাতে ইকুয়েশন দেওয়া। আচ্ছা, সো 4 এবং 5 কে তুমি যোগ করে দাও, যেটা বের হবে এটা হচ্ছে সমষ্টি সবকিছুরই। দেন subtracting equation 1 from equation 4, অঙ্কে যেভাবে করা আছে 1 থেকে 4 বিয়োগ করো, আলটিমেটলি কি বের হবে দেখো। নরমালি আমরা ওই x y z অঙ্ক করি না অনেক সময়, a + b = সামথিং, এখান থেকে a এর মান বের করতে বলে, এই টাইপের। তো যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যেটা আসে আলটিমেটলি একটা মান, এটা হচ্ছে 103। 4 নং ইকুয়েশন থেকে এদের হিসাব মতে যদি 1 নং ইকুয়েশন থেকে তুমি বিয়োগ করো 2323, এই যে সংখ্যাটা, এখান থেকে যদি তুমি 2220 কে বিয়োগ করে দাও কি থাকবে? এখানে 5O2 আছে, এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে। যদি বিয়োগ করতেছি 3CO ছিল, এটাও কাটা যাবে, 4H2 ছিল, এটাও কাটা যাবে। থাকবে কি? 1 নং ইকুয়েশন থেকে থাকবে শুধুমাত্র এই জিনিস, 4 নং ইকুয়েশন থেকে থাকবে শুধুমাত্র এই জিনিস। এই দুইটা জিনিস মিলে কিটা হয় না? এটা আমাকে বের করতে হবে যে কম্পাউন্ড। ওকে স্যার, হিটটা আর একটু বেশি বাড়ানোর কথা ছিল না? মাইনাস আগেই ছিল, আবার আর একটা মাইনাস করছি, তার মানে আরো বেশি হওয়ার কথা ছিল না? একটা ছিল মাইনাস করছে, মাইনাস তো মাইনাস আর মাইনাস এই অংশটা প্লাস হয়ে যাবে না? 4 নং ইকুয়েশন থেকে 1 নং ইকুয়েশনকে মাইনাস করা হচ্ছে, এই যে মাইনাস, এটা কি হয়? মাইনাস আর মাইনাসে কি হয়? জি স্যার, বুঝতে পারছি। তাইলে ওই অঙ্কের মধ্যে আছে হিট অফ সলিউশন, হিট অফ নিউট্রালাইজেশন। আরেকটা ইম্পর্টেন্ট টার্ম, এটা হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন মানে কি? যখন অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, তখন যে তাপের পরিবর্তন হবে সেটাই হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। একটা জিনিস খেয়াল করে দেখ,
যে কোনো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যখন বিক্রিয়া করে সকল ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশন হচ্ছে 13.7। কেন? মানগুলো দেখো। So 13.69, 13.87, 13.68, 13.7 সবগুলো 13.7 না অলমোস্ট। জি স্যার। প্রশ্ন হচ্ছে কেন? স্যার এটা তো এক একটা পরমাণু বিক্রিয়া সেজন্য স্যার। স্যার এটা তো বেসিক্যালি হলো ওই যে ওএইচ আর এইচ, ওএইচ আর এইচ প্লাস মিলে আসলে পানি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে সকল ক্ষেত্রে খেয়াল করে দেখো একটা জিনিস কমন, তাই না? রিঅ্যাকট্যান্ট যাই হোক, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিথিয়াম হাইড্রোক্সাইড, যত কিছুই থাকুক সকল ক্ষেত্রেই সল্টটা ভিন্ন ভিন্ন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস সকল ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে পানি। প্রস্টন বিক্রিয়াতে পানি তৈরি হয়, তাই না? সেখানে কি লেখা আছে দেখো, লাস্টের যে লাইনটা, কি লেখা দেখো। Thus, the heat of neutralization of an acid and a base is merely the heat of formation of water, of hydrogen and hydroxide ion. যদিও হিট অফ নিউট্রালাইজেশনের কথা আমরা বলতেছি, কিন্তু বাস্তব আসলে কি হয়? সেখানে হয় হিট অফ ফর্মেশন অফ ওয়াটার। কিন্তু সকল ক্ষেত্রে পানি তৈরি হচ্ছে, যার কারণে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের হিট অফ নিউট্রালাইজেশনে যে হিটটা বের হয় সেটা মূলত পানি তৈরির হিট, আর কিছু। ওই কথাটাই এখানে খুব ভালো করে লিখে দেওয়া আছে, পরীক্ষাতে কোশ্চেনটা আসে। আমি যেটা তোমাকে বলতেছি আসে, তো একটু মাথায় রাখা ভালো, কোনটা কি বলতেছি। আচ্ছা, লিটারালি বুঝতে পারো। হিট অফ ফিউশন, হিট অফ সাবলিমেশন। সাবলিমেশন বুঝো? যখন সলিড থেকে সরাসরি গ্যাস হয়ে যায়, মানে লিকুইড আর হয় না। The heat change on 1 mole of a solid is directly converted into the gaseous state at a temperature below its melting point. যখন কোনো কেমিক্যাল সলিড থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, তখন যে তাপের পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে হিট অফ সাবলিমেশন। প্রশ্ন হচ্ছে হিট অফ সাবলিমেশন বা এরকম সরাসরি সলিড থেকে গ্যাস হয়ে যায়, খুব কমন একটা এক্সাম্পল আছে। তো এক্সাম্পলটা কি? আয়োডিন। তো সলিড আইস। সলিড আইসের নাম শুনছো? কার্বন ডাইঅক্সাইড। সলিড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তখন কি কাজে লাগে? যে কোনো কিছু ঠান্ডা করতে কাজে লাগে, তাই না? সাপোজ তুমি ঢাকা থেকে বাড়িতে যাবা, তোমাকে ফ্রোজেন কিছু নিতে হবে, এটাকে তোমাকে ফ্রোজেন করতে হবে, এরকম কিছু একটা। তোমার ডিস্টেন্স ধরো অনেক লম্বা সময়ের জার্নি, 7-8 ঘন্টার জার্নি, তো এটা নিজে নিতে হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কি করতে হবে? হয়তো সেটাকে ফ্রোজেন করতে হবে। ফ্রোজেন করার জন্য কি ইউজ করা হয়? বরফ। আর যদি তুমি জিনিসটাতে বরফ দিয়ে দাও, বরফ আস্তে বলে পানি হয়ে যাবে, পানি লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তোমার জিনিসপত্র নষ্ট হবে, বা তুমি যেই ওয়েতে জার্নি করো না কেন, বাসে করো, প্লেনে করো, যেখানে জার্নি করো, একটা এম্বারেসিং সিচুয়েশন তৈরি হয় যে পানি পড়তেছে কোনো একটা জিনিস থেকে। তো এই সকল ক্ষেত্রে সলিড আইসটাকে ইউজ করা হয়, সলিড কার্বন ডাইঅক্সাইড, যেটা তোমার ওই ফ্রোজেন জিনিসটাকে অনেক ঠান্ডা করেও রাখবে, প্লাস লিকেজ কিছু হবে না। কার্বন ডাইঅক্সাইড যখন গলবে, গলে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। ওটা থেকে কোনো প্রকার পানি লিকেজ। সো এরকম লম্বা জার্নি করার যদি কোনো কিছু তোমাকে ফ্রোজেন করতে হয়, ওই সকল ক্ষেত্রে সলিড আইসটা ইউজ করা হয়। কিরচফ ইকুয়েশন তোমাদের সিলেবাসে নাই, তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাসেস ল। হ্যাসেস ল ব্যাপারটা আসলে কি? তো উদাহরণ দিয়ে বলি, তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে।
ব্যাপারটা হচ্ছে ধরো তুমি ঢাকা থেকে বা গাজীপুর থেকেই ধরো, গাজীপুর থেকে তোমাকে মনে হলো যে তুমি কক্সবাজার যাবে, ডুয়েট থেকে কক্সবাজার, মানে ডুয়েটের জায়গাটা ফিক্সড, ইনিশিয়াল স্টেজটা তোমার ফিক্সড ডুয়েট, ফাইনাল ডেস্টিনেশন কোথায়? কক্সবাজার। এখন কত ভাবে যাওয়া যায়? আমাদের ডুয়েটের সামনে থেকে অনেক সময় দেখা যায় বাস ছাড়ে, সরাসরি এখান থেকে বাসে তুমি চলে গেলা কক্সবাজারে, তোমার মনে হলো না আমি বাসে যাবো না, একটু ঘুরে ঘুরে যাই, এখান থেকে ঢাকা যাবো, ঢাকা থেকে প্লেনে যাবো। মানে কি, তোমার ইনিশিয়াল পজিশনটা সেম ডুয়েট, ফাইনাল ডেস্টিনেশনটাও সেম কক্সবাজার। তার তো ওইটা কি? হ্যাঁ বলো। স্যার এই যে সলিড আইসের কথা বলেন, এটা কি সহজলভ্য বা সহজে কি পাওয়া যায়? বাইরে অ্যাভেলেবেল, বাংলাদেশে হয়তো কোনোভাবে অ্যাভেলেবেল, বাইরে সুপার শপগুলোতে এগুলো অ্যাভেলেবেল। বাংলাদেশে ওরকম অ্যাভেলেবল না স্যার। বাংলাদেশে এটা খুব ভালো একটা আইডিয়া কিন্তু আসলে সলিড আইস তৈরি করা যায় এরকম কোনো জিনিস যে তুমি তৈরি করো, এবং যদি মোটামুটি আমাদের ফিশ যে মার্কেট গুলো আছে ওগুলোতে সাপ্লাই করা যায় কোনোভাবে, এই কিন্তু ভালো একটা বিজনেস আইডিয়া। যে এরকম কোনো প্লান্ট তৈরি করলাম যেখান থেকে সলিড আইস আমি সাপ্লাই করি বিভিন্ন ফিশ মার্কেট গুলোতে বা অন্য যে কোনো জায়গায় যেখানে ফ্রোজেন করা দরকার পড়ে। এর কোনো ক্ষতিকর প্রভাব নাই তো স্যার? না না না, ক্ষতি কি এর ক্ষতি হবে? তুমি কার্বন ডাইঅক্সাইড নিবা কোথা থেকে? তুমি অ্যাটমসফিয়ার থেকেই নিবা, তুমি অ্যাটমসফিয়ার থেকেই নিবা, অ্যাটমসফিয়ার থেকে নিয়ে আবার অ্যাটমসফিয়ারে ছেড়ে দিবে, ক্ষতিকর প্রভাব কোথেকে আসে? নিজে যদি জেনারেট করো তাহলে একটা কথা ছিল যে নিজে জেনারেট করতেছি, আর তুমি যতটুকু জেনারেট করবা সেটা এক্সপোজার খুব সামান্য পরিমাণে, সামান্য যেটা খুব নেগলিজিবল পরিমাণ, যে পরিমাণ আমাদের গাড়ি চলে, যে পরিমাণ ফুয়েল বার্ন হয় প্রতিদিন, এবং এখান থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে যায়, তুমি একটা ইন্ডাস্ট্রি দিলে সেখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড প্রডিউসও করো সেটা হচ্ছে 0.0000001 বা তারও কম। কয়েকদিন আগে একটা রিপোর্ট আসছিল এরকম যে বাংলাদেশে এত গরম পড়তেছে কেন, মানে গরম মানে অসহ্য গরম তৈরি হয়ে, মানে অসহনীয় গরম, টেম্পারেচার দেখা যায় 34, রিয়েল ফিল দেখা যায় 45, 46, এরকম কেন? তো অনেক হিসাব নিকাশ করে সাইন্টিফিক অনেক রিপোর্ট ঘাটাঘাটি করে পর দেখা গেল যে বাংলাদেশের অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে, এবং মোটামুটি খুব ভালো অ্যামাউন্টের মিথেন গ্যাস অ্যাটমসফিয়ারে তৈরি হচ্ছে বা যাচ্ছে। এত পরিমাণ মিথেন গ্যাস যায় কোথায়? তো কয়েকটা পয়েন্টকে তারা ইন্ডিকেট করছে। একটা পয়েন্ট হচ্ছে যেখানে সকল হাউস হোল্ড কিচেনে যত ওয়েস্ট আছে যেগুলো যেখানে ডাম্পিং করা হয়, ঢাকার হাজারীবাগের কোন কোন জায়গায় যেন দেখলাম উল্লেখ করা হলো, এই সকল পয়েন্ট থেকে খুব বেশি আকারে মিথেন গ্যাস এখন চলে যাচ্ছে। কারণ তোমার কিচেনে যত ধরনের ওয়েস্ট বের হয় সেখান থেকে ন্যাচারাল জিনিস হবে না, যেন শাকের বা কোনো সবজির সেখানে খোসা থাকে বা সবকিছুই ন্যাচারাল জিনিস থাকে, সেখানে সেটা পচে সেখান থেকে মিথেন গ্যাস বের হচ্ছে, খুব ভালো অ্যামাউন্টে বের হচ্ছে। এবং এই মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারে, মিথেন গ্যাস তার থেকে অনেক বেশি হিট অ্যাবজর্ব করে। এই কারণেই বাংলাদেশের ফিলটা অনেক বেশি হয়, গরম ফিলটা। এটা হচ্ছে একটা রিপোর্ট। সলিড আইস তৈরির প্রসেসটা কেমন স্যার? এগুলো দিয়ে স্যার মিথেন গ্যাস প্রডিউস করা যায় না? অবশ্যই করা যায়। তুমি যদি যেমন বাইরের ফ্রান্সের কথা না, ফ্রান্স না কোন দেশে যেন দেখলাম আগে, যে তারা বাহির থেকে এই সকল ময়লা কিনতেছে। কেন কিনতেছে? এখান থেকে তারা বার্ন করে বিদ্যুৎ উৎপন্ন করে, তারা সেখান থেকে এটাকে কাজে লাগাচ্ছে, এখান থেকে এনার্জি তৈরি করা যাচ্ছে। তো এরকম প্ল্যান বাংলাদেশেরও হয়তো আছে, কিন্তু কবে নাগাদ হবে কে জানে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা ডুয়েট থেকে কক্সবাজারে যাব, ওই হচ্ছে সরাসরি বাসেও যাওয়া যায়, বা এখান থেকে ঢাকা গেলাম, ঢাকা থেকে প্লেনে গেলাম। সেখান থেকে যদি সরাসরি বাসে যাই, যদি ভাড়া হয় 3000 বা 4000 টাকা, যদি এসি গাড়িতে যাই 4 বা 5000 টাকা নেবে। আর এখান থেকে তুমি ঢাকা গেলাম, আমাদের গাড়িতেই গেলাম, ঢাকা থেকে কক্সবাজারের প্লেন ভাড়া হচ্ছে আমাদের 3 বা 3500 টাকা। মানে ঘুরে ফিরে কথা একই, আর টাকা সেমই লাগছে। তুমি সরাসরি বাসে যাও বা ঘুরে যাও,
যদি ইনিশিয়াল স্টেজ এবং ফাইনাল স্টেজ একই থাকে, যত পথে তুমি যাও না কেন, ওভারঅল তোমার যে কনজাম্পশন, টাকার কনজাম্পশন, টাকা হয় বা টাকার লাগাটা, এটা সেম লাগে। কেমিস্ট্রির ভাষায় যদি রিয়েক্টেন্ট এবং প্রোডাক্ট সেম থাকে, ফাইনাল প্রোডাক্ট, সো বিক্রিয়াটা এক ধাপে হোক বা একাধিক ধাপে হোক না কেন, সকল ক্ষেত্রে ওভারঅল যে হিটের চেঞ্জ সেটা সেম থাকে। যেমন খেয়াল করে দেখো, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সরাসরি তৈরি হতে পারে। সেক্ষেত্রে কি পরিমাণ হিট চেঞ্জ হয়? -94.05। তোমার কাছে মনে হলো না আমি এভাবে যাবো না, আমি কার্বন এবং অক্সিজেন সব মিক্স করে প্রথমে কার্বন মনোক্সাইড তৈরি করবো, এটা একটু ভুল দেওয়া আছে, এটা হবে না। কার্বন মনোক্সাইড তৈরি করব, পরবর্তীতে কার্বন মনোক্সাইড থেকে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করব। তোমার ইনিশিয়াল রিঅ্যাকটেন্ট আছে কার্বন এবং কার্বন অক্সিজেন, ফাইনাল প্রোডাক্ট কি? কার্বন ডাই অক্সাইড। কয়ভাবে আসতে পারে? সিঙ্গেল রুটেও আসতে পারে সরাসরি, বা ভায়া হয়েও আসতে পারে, এক রুট বা একাধিক রুট, যেভাবে আসুক না কেন, সকল ক্ষেত্রেই ওভারঅল যে চেঞ্জ সেটা সমান। সিঙ্গেল রুটে আসতে যদি 94.5 হয়, ভায়া হয়ে আসতে দেখা যায় আনুমানিক সেম 94.13। আচ্ছা আচ্ছা, একই রকম। তো এটা খুব কঠিন ল নাকি? সহজ আছে স্যার। কঠিন কিছু সহজ, সহজ জিনিসকে সহজভাবে বললি। স্যার বিভিন্ন বিক্রিয়ায় যে হিট জেনারেট হয় সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়? এগুলো আসলে ক্যালকুলেট করা যায় যে প্রতিটা মানে কি বলে, কিছু কিছু সফটওয়্যার আছে বা যেখানে ওই হিট মানগুলো স্টোর করাই থাকে। যেমন আমি একটা সফটওয়্যার আগে ইউজ করতাম, স্পার্টান সফটওয়্যার ছিল। ওগুলো তো অনেক জটিল জটিল কিছু ক্যালকুলেশন থাকে। সাপোজ ধরো তুমি আননোন একটা রিঅ্যাকশন দিবা, যে আননোন রিঅ্যাকশন থেকে কি পরিমাণ হিট বের হবে। যেমন এই হিটটা কিভাবে পাওয়া যায় এটা তুমি জানো, দুইটা অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত করা আছে, এটা ভাঙতে হবে, ভেঙে কার্বন অক্সিজেন পরমাণু যুক্ত করে একটা অণু তৈরি করতে হবে। কার্বন এবং অক্সিজেন যখন তৈরি হয় তখন কি পরিমাণ এনার্জি তার থেকে বের হয়, একটা স্ট্যান্ডার্ড মান আছে, যদি তোমার ওই মানটা জানা থাকে। এক মোল অক্সিজেনকে ভাঙতে কি পরিমাণ এনার্জি লাগে, এটা একটা স্ট্যান্ডার্ড মান আছে, সেটা তুমি জানো। ওই মানগুলো থেকে খুব সহজেই ওভারঅল কি পরিমাণ হিট চেঞ্জ হবে সেটা বের করা হয়। আর যদি এরকম হয় যে তোমার কম্পাউন্ড গুলো বিশাল জটিল জটিল কম্পাউন্ড, তোমার প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা একটা জটিল যৌগ তৈরি, তো ওই কম্পাউন্ডে তুমি টোটাল হিট কি পরিমাণ চেঞ্জ হবে না হবে তুমি এটা বের করবে কি? আসলে প্রযুক্তি মানুষকে অনেক অলস করে দিছে। নতুন নতুন অনেক সফটওয়্যার বের আছে হয়ে গেছে অলরেডি, যে সফটওয়্যার গুলোতে তুমি জাস্ট রিঅ্যাকটেন্ট এবং প্রোডাক্টকে পুট করো, সেটা অটো ক্যালকুলেশন করে তোমাকে ওভারঅল হিট কত বের হবে না হবে বের করবে। তোমাকে যদি করতে হয় তুমি তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাটমের কি পরিমাণ হিট সে তৈরি বের হয় তার থেকে ওই মানগুলো জেনে জেনে স্ট্যান্ডার্ড মান থেকে আস্তে আস্তে করে বের করা যায়। যেমন একটু জিনিস দেখে, এই মানগুলো দেখছো, যে এক মোল পানি তৈরি হইতে কি পরিমাণ তাপ বের হবে, এক মোল মিথেন তৈরি হইতে কি পরিমাণ তাপ বের হবে, হচ্ছে স্ট্যান্ডার্ড হিট। এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, এরকম হাজার হাজার কম্পাউন্ডের স্ট্যান্ডার্ড হিট আছে, এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু। তোমাকে সকল ভ্যালুকে মুখস্থ করা সম্ভব? সর্বোচ্চ ভ্যালু তো একটা দুইটা, মেমোরি অনেক শার্প, 100টা ধরো পারলা তুমি। ওই যে বলা হয় না এরকম 1 লাখ কম্পাউন্ডের কত পরিমাণ হেড বের হবে মুখস্থ করে রাখো, এটা সম্ভব? তোমার দ্বারা সম্ভব না, কম্পিউটার দ্বারা সম্ভব। কম্পিউটার এবং সফটওয়্যার ডেভেলপ করা থাকে, এখানে হয়তো যত ধরনের কম্পাউন্ড আছে সবগুলোই মোটামুটি কি পরিমাণ হিট তৈরি হবে এক মোল তৈরি হতে সেটা ইনস্টল করা হয়। তুমি যাই দাও না কেন সে তার মতো করে একটা ক্যালকুলেশন করে নিউমেরিক্যাল তোমাকে একটা ভ্যালু দিয়ে দিবে। সো এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা গুলো যখন তুমি থিসিস পেপার লিখে বা যারা আর্টিকেল লিখে ওইগুলো তো অনেক সময় দেখা যায় ক্লিক করতে হয়, তুমি ডাটা কোথা থেকে পাইছো সেটার ওই সোর্সটাও দিতে হবে। আমি এই সফটওয়্যার ইউজ করে এই প্রোগ্রাম ইউজ করে এই ডাটা পাচ্ছি।
এখন আর কেউ ধরে ধরে চাপ করে না। আচ্ছা, একটা অঙ্ক দেখো, the heat of combustion of ethyl alcohol is minus 330 kilocalorie if the heat of formation of carbon dioxide এবং water এত কিলোক্যালোরি হয়। ক্যালকুলেট দ্য হিট অফ ফর্মেশন অফ ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল তৈরি হতে কি পরিমাণ তাপ লাগে সেটা বের করতে হবে। এই যে অঙ্ক, এই অঙ্ক আর এই অঙ্ক একই রকম, সেম একই। এটা তুমি বুঝে থাকো, আমাদের লাস্টের যে অঙ্ক সেটা তুমি বুঝো, একই কথাই বলা আছে। আচ্ছা, আমাদের আর কিছু নাই আর এই চ্যাপ্টারে। সো অঙ্ক দেওয়া ছিল, প্রাণ দেওয়া ছিল, এই সো আমাদের সিলেবাস কমপ্লিট। সিলেবাস আর কিছু নাই। স্যার কার সবিকেশন নাকি শেখা লাগবে? ক্লাসিফিকেশন দরকার নেই, কোনো সিলেবাসে নাই। তো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য আমি লিখে রাখছিলাম, তোমাদের দরকার নেই। স্যার 11 নম্বর স্লাইডে আরেকটা প্রশ্ন আছে, সেটা কি শেখা লাগবে? 11 নম্বর স্লাইডে এটা কথা বলতেছি। জি স্যার, জি স্যার। কোশ্চেনটা কি লিখে আছে? দেখো, why the heat of reduction of weak acid or weak base with strong base or strong acid is low? নরমালি যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস বিক্রিয়া করে তখন আমাদের 13.7, কিন্তু যদি কোনো উইক বেস বা উইক অ্যাসিড যদি স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেসের সাথে বিক্রিয়া করে তখন দেখা যায় এই তাপমাত্রা কিছুটা কমে যায়। কেন কমে যায় তুমি যদি ডিটেইলস করো মনে হয় বোঝার কথা, না বোঝার কথা না। স্যার আগের স্লাইডটা একটু দেখান। এটা এর আগে স্যার, এটা না স্যার, ওই যে দুইটা রুটে স্যার প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট। কত নম্বর স্লাইড বলো? নাম্বার স্যার এর আগেটা মনে হয়েছে 8, 9। এটা স্যার ওই যে দুইটা রুট বুঝাইছিলেন স্যার, দুইটা রুটে প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের মধ্যে দুইটা রুট আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এটা কথা গ্যাসের সূত্র কথা বলতেছো? জি স্যার, এটাই স্যার। আসলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করার পরে স্যার অক্সিজেন এবং কার্বন বিক্রিয়া করার পরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে স্যার। ওখানে তো তাপমাত্রা হ্রাস হচ্ছে, তাই না স্যার? এখান থেকে মাইনাস মানে কি? তাপমাত্রা বের হয় -94। হ্যাঁ, ডেলিশন মানে স্যার। আমার এখানে তাপমাত্রা বের হচ্ছে, তাপ বের হচ্ছে। যখন কোনো জায়গায় মাইনাস মানে স্যার এটা কি উৎপন্ন হবে নাকি হ্রাস পাবে স্যার? এখান থেকে তাপ বের হয়। তুমি কি এই অঙ্কগুলো করছিলে আগে, মনে আছে? জি স্যার, এডমিশনে একটু পড়া ছিল স্যার। আমরা যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম করতেছিলাম লিখছিলাম। জি স্যার, জি স্যার। খেয়াল করে দেখ, ওই চ্যাপ্টারে যখন আমরা লিখতেছিলাম যে এ একটা রিঅ্যাকট্যান্ট, বি একটা রিঅ্যাকট্যান্ট, যদি এখান থেকে প্লাস ভিই দেই, সি দিলাম, এই প্লাস ভি দ্বারা কি বুঝো? এখানে তাপ দিতে হচ্ছে, তাই না? অনেক সময় দেখা যায় এরকম ভাবে দেওয়া থাকে, বা অনেক সময় দেখা যায় সাইডে ডেল এইচ দিয়ে প্লাস কি জানো লিখেছি স্যার। যদি এরকম দেওয়া থাকে প্লাস ভি মানে কি? মানে এই বিক্রিয়ায় তাপ দিতে হচ্ছে তোমার। যদি ওটা এরকম থাকে যে প্লাস সি প্লাস ভিই, এটা দ্বারা কি বুঝো? এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করতেছে, প্লাস কিছু পরিমাণ এনার্জি তৈরি করতেছে। অনেক সময় দেখা যায় যে এনার্জিটা তৈরি হয় এইভাবে লেখা হয়, প্লাস ডেল এস দিয়ে মাইনাস ভিও। এই যে মাইনাস চিহ্নটা তুমি দিলা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বিক্রিয়া থেকে তাপ উৎপন্ন হচ্ছে। প্রোডাক্টের দিকে যখন তাপ দেওয়া থাকে সেটাকে প্লাস তাপ দেওয়া হয়, বা ডেল এস দিয়ে মাইনাস দিলেও একই কথা হচ্ছে।
এখানে যেহেতু -94 দেওয়া আছে, তার মানে হচ্ছে বিক্রিয়া থেকে -94.5 কিলো ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। নেগেটিভ এই আর আচ্ছা, এটা একটু কারেকশন করে নিই ওই অংশটা, যে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে ফার্স্ট কার্বন মনোক্সাইড তৈরি করে, পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আমাদের এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা, আমাদের সিলেট কার জন্য মাইক্রোফোনটা অন করা? স্যার হিট অফ ফরমেশনের মাত্রা যদি আরেকবার দেখাই। বুঝলাম না। স্যার হিট অফ ফরমেশনের মাত্রা যদি আরেকবার বলতেন ভালো হতো। হিট অফ ফরমেশনের কোনটা, কোন ম্যাথটা বলো? স্যার শুরুর দিকে প্রথমে যে মাত্রা দেখেছেন। হিট অফ ফরমেশনের ম্যাথ প্রথমটা এটা না স্যার, এটা এর আগেরটা, জি এটা এই ম্যাথ। জি স্যার, আসলে মানে হিট চেঞ্জটা আসলে বুঝে নিয়েছি। ওকে, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, কি যেন বলতেছিলাম, কার জন্য সমস্যা ছিল এখানে? স্যার এই যে হিট ডিফারেন্সটা আসলে কোনটা, ক্যালোরিফিক ভ্যালুর কথা বলছো? স্লাইডটা স্যার, এর আগের স্লাইডটা এটা জি স্যার, এখানে হ্যাঁ, এই যে 2 অণু 3 অণু আসলে মল আসলে এই অঙ্কটা। আচ্ছা আচ্ছা, তোমার কোশ্চেনে কি দেওয়া আছে? 1 নম্বর কোশ্চেনটা দেখো, ক্যালকুলেট ডেল এইচ নট, উপরে নট দেওয়া দেখতেছো, ছোট্টখাটো গুল দেওয়া। জি স্যার। এটা দ্বারা তুমি কি বুঝো? এটা দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড হিট। কি বোঝাচ্ছে? স্ট্যান্ডার্ড হিট বোঝাচ্ছে। তুমি 1 নম্বর অঙ্ক দেখো বা 2 নম্বর অঙ্ক দেখো, সকল ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াগুলো দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে বিক্রিয়াটা দেওয়া থাকে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড যদি সম্পূর্ণরূপে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে কি পরিমাণ তাপের চেঞ্জ। আমরা একদম প্রথম দিকে যখন চ্যাপ্টারটা শুরু করি, এটা দেখছো, সূত্রটা দেখছো যে কি পরিমাণ তাপ চেঞ্জ হবে কোন একটা বিক্রিয়াতে, এটা ডিপেন্ড করে কি হতো, প্রোডাক্টের হিট চেঞ্জ মাইনাস রিঅ্যাকট্যান্টের হিট চেঞ্জ। ঠিক আছে, প্রোডাক্ট মাইনাস ইআর রিঅ্যাকট্যান্টের হিট চেঞ্জ, সে দুটার পার্থক্যটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশনের কি পরিমাণ হিট চেঞ্জ। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার অঙ্কে যাই। একটা বিক্রিয়া দেওয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করতেছে, ওয়াটার তৈরি করতেছে। বলা হচ্ছে এই বিক্রিয়াতে কি পরিমাণ হিটের চেঞ্জ হবে সেটা ক্যালকুলেশন করো। বিক্রিয়া তুমি দেখে কি বোঝা যাচ্ছে, বিক্রিয়া যদি সমতা করে দেওয়াই আছে, সূত্র থেকে আমরা কি জানি, কোন একটা বিক্রিয়া ওভারঅল কি পরিমাণ হিট চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে প্রোডাক্টের কি পরিমাণ হিট চেঞ্জ মাইনাস রিঅ্যাকট্যান্টের হিট। এখানে প্রোডাক্ট হিসেবে কি কি আছে? কার্বন মনোক্সাইড আছে, ওয়াটার আছে। ওকে, কতটুকু তৈরি হয়? কার্বন মনোক্সাইড হচ্ছে 1 মোল, এখানে 1 তো লেখা দরকার নাই, এখানে 1, এখানে 1। সো কার্বন মনোক্সাইড যদি 1 মোল তৈরি হচ্ছে, যা দেওয়া আছে স্ট্যান্ডার্ড মান, তার সাথে 1 গুণ করো, যা আছে তাই থাকবে।
আর প্রোডাক্ট হচ্ছে ওয়াটারটা তুমি যোগ করো। ওকে, রিঅ্যাক্টর হিসেবে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, আর আছে কি? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের মান দিতে কত? দেখো তো, কত? বিক্রিয়াতে কোথাও কি হাইড্রোজেন মান দেওয়া আছে? না স্যার। দেওয়া নেই। যখন সিঙ্গেল অ্যাটম মলিকিউল তৈরি করে তাহলে হিট অফ ফরমেশন হচ্ছে 0। সিঙ্গেল অ্যাটম মলিকিউল মানে হচ্ছে যখন দুইটা হাইড্রোজেন একসাথে যুক্ত হবে বা দুইটা অক্সিজেন একসাথে যুক্ত হবে, এটা ক্লোরিন যখন যুক্ত হয়, ওই টাইপের যে কম্পাউন্ড যৌগ, এটা যৌগ তো না, মৌল, ওই টাইপের যে মৌলগুলো তৈরি হয় তাদের হিট অফ ফরমেশন হচ্ছে 0। খেয়াল করে দেখো এখানে যে অক্সিজেনটা দেওয়া আছে তার ক্ষেত্রে 3টা অক্সিজেন অণু কত হয় এখানে? যখনই সিঙ্গেল অ্যাটম মলিকিউল থাকবে তার হিট অফ ফরমেশন হচ্ছে 0। স্যার এটা কি সকল ক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে যদি এখানে হাইড্রোজেন দেওয়া থাকে, অক্সিজেন দেওয়া থাকে, নাইট্রোজেন দেওয়া থাকে, ক্লোরিন দেওয়া থাকে, ফ্লোরিন দেওয়া থাকে, যাই থাকে, সকল ক্ষেত্রে যেই গ্যাসই থাকে। আচ্ছা, সমতাকরণের কথা কেন বলে নেই, পরে বলবো। সমতাকরণের কথা কেন বলতেছিলাম? যদি তুমি সমতাকরণ না করো তাহলে তুমি এই যে সেকেন্ড অঙ্কটা খেয়াল করে দেখো, এই কোএফিসিয়েন্টগুলো তুমি কোথা থেকে পাবো? যদি সমতাকরণ না করো তোমাকে কি বলতে, স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। যখনই স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন বলবে তার মানে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন মানে কি? সংজ্ঞা থেকে আমরা কি জানি? কোন একটা যৌগের 1 মোল তৈরি হতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় 1 মোল, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। আদর্শ তাপমাত্রা বা চাপে কোন একটা যৌগের 1 মোল তৈরি হতে যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। তোমাকে অঙ্কে দিয়ে দেওয়াই আছে যে ইথানলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে পানি তৈরি করে। এখন যদি তোমাকে অঙ্কটাকে ক্রিটিক্যাল করার চিন্তা করে কোন টিচার, সে ধরো এখান থেকে 3 বাদ দিয়ে দিল, এখানে 2 বাদ দিয়ে দিল, এই 3টা বাদ দিয়ে দিল, শুধুমাত্র রিঅ্যাকশন দেওয়া আছে। এজ এ স্টুডেন্ট তোমার তখন কাজ হচ্ছে বিক্রিয়াটাকে সমতাকরণ করা। 1 মোল ইথানলকে সম্পূর্ণরূপে বার্ন করতে কত মোল অক্সিজেন লাগে, যদি এত মোল অক্সিজেন বিক্রিয়া করে সেক্ষেত্রে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কত মোল পানি তৈরি হবে। এটা হচ্ছে তোমার কাজ খুঁজে বের করা বা বিক্রিয়া সমতাকরণ করা। আর যদি সমতাকরণটা তুমি না করতে পারো তাহলে ওভারঅল তোমার যে রেজাল্ট সেটা ভুল আসবে। এখন বলো কেজন কি বলতেছে? স্যার বলতেছিলাম স্যার, হ্যাঁ বলো। 13 নাম্বার স্লাইডটা দেখলে ভালো হতো স্যার। তারা এই স্লাইডটাকে শেষ করে কি যেন বলতেছিল একজন বলো। ওকে স্যার। স্যার এনটিপি ও এসটিপি এর মধ্যে স্যার তাপমাত্রার পার্থক্য কি? কোনটা ভাই বুঝি নাই। ঠিক আছে, এনটিপি ও এসটিপি তে এনটিপি নাকি এসটিপি? এটা এসটিপি, একটা তো এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। জি স্যার, একটা হচ্ছে এনটিপি। দুইটার মধ্যে কোনটাই তাপমাত্রা কত, আদর্শ তাপমাত্রা কত? আদর্শ তাপমাত্রা সবসময় 25 ধরা হয়। আদর্শ তাপমাত্রা চাপ হচ্ছে 25 এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা হচ্ছে আদর্শ। 25 এসটিপি তে তাহলে স্যার কত? কোনটা? এসটিপি এসটিপি হয়, এস এ না, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, টি হচ্ছে টেম্পারেচার, পি হচ্ছে প্রেসার, এসটিপি। তাহলে স্যার এক হলে স্যার এসটিপি আর এনটিপি দুইটার নাম ভিন্ন কেন? অন্যান্য কোনো পার্থক্য আছে কি? এনটিপি কি নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার বোঝায় নাকি? জি স্যার, কোনটা কাছে 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে হয়তো জিরো, আমি ঠিক এক্সাক্টলি মনে নেই আমার। স্ট্যান্ডার্ডে সবসময় 25 ধরা হয় আমি যেটা জানি। এসটিপিও একটা এসএটিপি এর দ্বারা কি মিন করে? অ্যাম্বিয়েন্ট এক্স্যাক্টলি মনে নেই, তবে আছে স্যার ওটা হয়তো থাকতে পারে, এটা হয়তো
জি স্যার, স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন্ড টেম্পারেচার এন্ড প্রেসার। অ্যাম্বাইন্ড টেম্পারেচার এন্ড প্রেসার ওটা 25 ধরার কথা। স্যার ওইটা 25 আর এসটিপি ইতে মেবি স্যার 0। হয়তো বা এরকম করে আর তাহলে স্যার এনটিপি তে স্যার নেটে সার্চ করলে 20 ডিগ্রি সেলসিয়াস দেখায়। কত দেখায়? 20 স্যার। 20 ডিগ্রি সেলসিয়াস? জি স্যার। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। একটা জিরো দেখাবে, একটা হয়তো 25 দেখাবে, একটা 0 একটা 25। সো নরমালি এসটিপিটা ইউজ করা হয়, এসএটিপি তুমি যেটাই বলো সেটাই হয়তো নরমালি ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারটি। কে যেন কি বলছিল আগের স্লাইডটাতে কি ছিল? এটা 3 নাম্বার স্লাইডটা স্যার। 5 4 3 এটা তারপরেরটাই স্যার, পরের এটা এটা না স্যার, তারপরে এটা না স্যার, এই ফিগারটা স্যার বুঝি নাই ভালো করে স্যার। আচ্ছা ফিগারে কি বুঝছো না বলো তো? স্যার এটা তো স্যার এক্সোথার্মিক কিভাবে হলো, এন্ডোথার্মিক কিভাবে হলো, এটা ওই ফিগারে প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্ট একটু। আচ্ছা ব্যাপারটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আসলে কি দেখাচ্ছে? ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ইনক্রিজিং অফ এনথালপি। তাকে এনথালপিটাকে দেখে আসি পরে। এখানে এনথালপির সংজ্ঞাটা কি? এনথালপির সংজ্ঞা হচ্ছে কোন একটা বিক্রিয়ার, কোন একটা সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি থাকে। সাপোজ ধরো তুমি কিছু খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া করার ফলে অবশ্যই এনার্জি স্টোর হচ্ছে না, হয়তো নাকি? কিছু খাওয়া দাওয়া করলাম, অবশ্যই কিছু এনার্জি স্টোর হচ্ছে, এবং এট দ্য সেম টাইম তুমি ঘামতেছো। খাওয়ার পরে মানুষের শরীরে ঘাম ধরা শুরু হয়। ঘাম কেন ঝরা শুরু হয়? তোমার ইন্টারনালি কাজ শুরু হয়। তুমি যেই এনার্জিটা অ্যাবজর্ব করতেছো, ওই এনার্জি থেকে কিছু পরিমাণ এনার্জি ইন্টারনালি কাজ করতে দেয়। সো তুমি যেটা খাচ্ছ ওভারঅল সেটা কি হয়? কিছুটা স্টোর হয়ে থাকে, কিছুটা কাজে ব্যয় হয়। কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা যখন রিঅ্যাকশন ঘটে, সেক্ষেত্রে এটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় এনথালপি। একটা সিস্টেম এনথালপি আসলে কি? তার ইন্টারনালি যে এনার্জিটা থাকে, ওই এনার্জি প্লাস যে পরিমাণ সে কাজ করে। যেহেতু কেমিস্ট্রি কথা বলতেছি, এখানে রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টগুলো গ্যাস থাকতে পারে, বা তারা লিকুইড বা সলিড থাকতে পারে। গ্যাস হলে তার প্রেসার বাড়বে, আলটিমেটলি লিকুইড বা সলিডে তার ভলিউম চেঞ্জ হবে কিছু একটা, ভলিউমও চেঞ্জ হতে পারে, প্রেসারও বাড়তে পারে, যে কোনো কিছু চেঞ্জ হবে। তো ভলিউম বা প্রেসার যাই চেঞ্জ কাজ করবে। তো ওভারঅল কি পরিমাণ এনথালপি চেঞ্জ হবে কোন একটা সিস্টেমে, সেটা হচ্ছে তার কি পরিমাণ হিট সে অ্যাবজর্ব করে রাখলো, সেটা কি পরিমাণ কাজ সে করলো। ওই দুইটার সমষ্টিই হচ্ছে ওভারঅল হিট। সো কোন একটা সিস্টেমের কি হিট ওভারঅল এক্স্যাক্টলি মেজার করা সম্ভব? এক্স্যাক্টলি এতই হবে না, এটা আসলে একটা ইম্পসিবল ব্যাপার যে এক্সাক্ট ভ্যালুটা কখনো বের করা সম্ভব। এটা একটা টেন্টেটিভ ভ্যালু লিখে আছে, লেখা দেখো, it is not possible to measure its absolute value. তুমি যেটা বের করবে সেখানে কিছু হয়তো সাম মিসিং থাকে, জিনিস মানে একদম ক্ষুদ্র লেভেলে, এত ক্ষুদ্র লেভেলে নরমালি হিসাব করা লাগে না, দরকারও পড়ে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যে ফিগার, এই ফিগার থেকে আমরা আসলে কি বুঝি? ফিগার থেকে কি বুঝো? একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট। আচ্ছা, পরেরটা কি দেওয়া আছে খেয়াল করে দেখো, জাস্ট উল্টাটা। প্রোডাক্ট যেটা তৈরি হবে, ওই প্রোডাক্টের হিটটা হচ্ছে বেশি, রিঅ্যাকট্যান্ট যা আছে তার মধ্যে হিট হচ্ছে কম। মানে প্রোডাক্টটা তৈরি হতে বেশি পরিমাণ হিট লাগছে। তুমি জাস্ট খেয়াল করো, তোমার কোনো একটা কাজ করা দরকার। কি বললাম? তোমার কোনো একটা কাজ করা উচিত। ওই কাজটা করতে গেলে সাপোজ ধরো তোমাকে একটা দেয়ালে ঠেলা দিতে বলা হচ্ছে, যে দেয়ালটাকে ঠেলা দিয়ে তোমাকে ফেলতে হবে। সো তোমার যে এনার্জি আছে সেই এনার্জি দিয়ে হয়তো দেয়ালটা ঠেলা দিয়ে ফেলা সম্ভব। সেটাতে কি করতে হবে? তোমাকে কারো না কারো সাহায্য নিতে হবে।
তো কোনো একটা জায়গায় যদি প্রোডাক্টের এনার্জি বেশি হয়, প্রোডাক্টের এনার্জি বেশি, রিঅ্যাকট্যান্ট থেকে যদি সেই এনার্জি তুমি না পাও, তাহলে কি করতে হবে? বাইরের সাহায্য লাগবে না? যে আমি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যাব, কিন্তু রিঅ্যাকট্যান্ট থেকে আমি সেই পর্যাপ্ত এনার্জিটা পাচ্ছি না, তখন বাইরে থেকে এনার্জি দিতে হবে প্রোডাক্ট চাইতে হলে। এই যে বাইরে থেকে তুমি এনার্জি যখন নিবা, আমি যেটা বলতেছিলাম যে গ্লুকোজ, একটা গ্লাস পানিতে যদি 1 চামচ গ্লুকোজ তুমি মিক্সড করো, দেখা যায় তোমার চারিদিকে পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়? গ্লুকোজটা সলিউশনে যাওয়ার সময় যে পরিমাণ এনার্জি লাগে, ওই এনার্জিটা হচ্ছে বাইরে থেকে শোষণ করে। বাইরে থেকে যে শোষণ করলো, তখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা কমে যায়, হিটটা কমে যায়, সে ঠান্ডা হয়ে যায়। যদি এরকম হয় যে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টের তৈরি হওয়ার তাপমাত্রা বেশি লাগে, সেক্ষেত্রে সে অ্যাটমসফিয়ার থেকে এনার্জি গ্রহণ করে। এই যে গ্রহণ করলো, তখন যে বিক্রিয়াটা তৈরি হয় সেটাকে বলা হবে এন্ডোথার্ম। আর যদি এরকম হয় যে রিঅ্যাকট্যান্ট গুলো যখন থাকে, তখন তার মধ্যে এনার্জি অনেক, ইন্টারনাল এনার্জি অনেক বেশি, প্রোডাক্ট যেটা তৈরি হয় তাদের মধ্যে ইন্টারনাল এনার্জি কম, তো রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট চলে গেল, এক্সেস এনার্জিটা কি হবে? হিট আকারে বের হয়ে যাবে না? যেটা বলতেছিলাম যে চুন যখন পানিতে গোলাও, চুন কি? চুন ব্যাপারটা আসলে ক্যালসিয়াম অক্সাইড। যখন তুমি পানিতে তাকে মিক্সড করলো, সেটা কি তৈরি হলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি। তো ক্যালসিয়াম অক্সাইড যখন ছিল, তার মধ্যে যে এনার্জি ছিল, ইন্টারনাল এনার্জিটা যেটা ছিল, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে অনেক বেশি। তো এই যে ক্যালসিয়াম অক্সাইডটা ভেঙে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হইলো, এতে করে কিছু পরিমাণ এনার্জি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরিতে ব্যয় হয়েছে, বাকি যে এনার্জিটা ছিল সেটা হিট আকারে বের হয়ে গেছে অ্যাটমসফিয়ারে। এই যে হিট আকারে বের হলো, যার কারণে দেখা যায় 1 গ্লাস পানিতে যদি তুমি চুন মিক্সড করো, সেটা শুধু গরম হয়ে যায়। এই গরমটা হচ্ছে তার তাপ। এই হচ্ছে যদি রিঅ্যাকট্যান্টের এনার্জি প্রোডাক্ট থেকে বেশি হয়, সেক্ষেত্রে এক্সোথর্ম। যদি প্রোডাক্টের এনার্জি রিঅ্যাকট্যান্ট থেকে বেশি হয়, সেটা হচ্ছে এন্ডোথর্ম। এটাই তো কথা, বিশাল কথা বলা। এইসব জিনিসগুলা ভার্চুয়ালি বোঝানোটা একটু টাফ। ধরো ফেস টু ফেস ক্লাস হলে সেক্ষেত্রে হয়তো লিখতে সুবিধা, বলতে সুবিধা, দেখাইতে সুবিধা। ওকে, সো আমরা আরেকটা ক্লাস কি নিব ওভারঅল, নাকি শেষ করে দিব আজকে? যেহেতু আমার মোটামুটি ক্লাস শেষ হয়ে গেছে। স্যার ওভারঅল একটা নিলে ভালো। না, আরেকটা ক্লাস। আচ্ছা, ক্লাস আমরা আজকে শেষ করি, জাস্ট এতটুকু মাথায় রাখ। তোমাদের যখন পরীক্ষা শুরু হবে, তোমাদের এই পরীক্ষা কবে তোমরা জানো? তোমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আগে হবে, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা পরে হবে। এবং পরীক্ষাটা কবে নাগাদ হবে? সেটা হচ্ছে মোস্ট আগস্টের পরে, নাকি সেপ্টেম্বরের দিকে মনে পড়ে, নাকি এরকম না? সেপ্টেম্বরের দিকে না? সেপ্টেম্বরের দিকে। তো জাস্ট তোমার ব্যাপারটা মাথায় রেখো আর কি, যে পরীক্ষা যখন আমাদের শুরু হবে সেকেন্ড সেমিস্টারে, ওই পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা একটা ক্লাস নিই, তখন আনঅফিশিয়াল ক্লাস। মনে থাকবে? এখন নিলে তোমাদের মাথায় থাকবে না কিছু। তো পরীক্ষাটা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ক্লাস নিলে তোমাদের জন্য উপকার হবে। স্যার ক্যাম্পাস যদি খুলে দেয়, সেই ক্লাসটা কি ইউনিভার্সিটিতে বসে করা যাবে? যদি ক্যাম্পাস খুলে দেয়, তাহলে ভার্সিটি ক্লাস সরাসরি ক্লাস। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য আমি ব্যাপারটা মাথায় রেখে, তোমরা আসলে কি আমি তো যেটা তোমাদের সুবিধা হয়। তো জাস্ট আনঅফিশিয়ালি মাথায় রেখে ব্যাপারটা, যে যখন আমাদের পরীক্ষাটা শুরু হবে এর আগে ওভারঅল সিলেবাসের উপরটা রিভিউ নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের সিলেবাসটা মোটামুটি রিভিউ হবে, তোমাদের জন্য ভালো উপকার হবে আশা করি। স্যার আমাদের যে সম্ভাব্য এক্সাম ডেট দিয়েছে, আমাদের কি এক্সাম কি হবে স্যার? করোনা প্রভাব যারা বাড়তেছে, করোনা তো বাড়তেছে, এখন পর্যন্ত আমাদের এখানকার সবার নীতি নির্ধারক যারা আছেন
সবার সিদ্ধান্ত হচ্ছে তোমাদের পরীক্ষাটা ফিজিক্যালি নিবে। অলরেডি কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা শুরু করছে। যদি টিচাররা ওরকম ভাবে একমত থাকে না, আর তোমাদের সবাইকে যদি এখানে অ্যাকোমোডেট করা যায়, তোমরা আশেপাশে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে হয়তো পরীক্ষাটা ফিজিক্যালি নেওয়ার প্ল্যান করতেছে আর কি। দেখা যাক, এখন পর্যন্ত ওটাই আছে, ফিজিক্যালি নিবে, পরিস্থিতি যেদিকে যায় আর। সবাই অনেক ভালো থাকুক। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হলে আমরা ক্যালসিয়ামের অনেক ঔষধ খাই। চুন তো স্যার ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে যে পানি মিশ্রিত করে ওই ক্যালসিয়াম অক্সাইডটা দূর করে, স্যার অক্সিজেন দূর করে। ক্যালসিয়াম খেলে স্যার ওটা কি পূরণ করা সম্ভব? পান খেলে, যে পান খেলাম চুন দিয়ে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে কিনা? স্যার চুনার তো স্যার ক্যালসিয়াম সমান হবে না স্যার। হ্যাঁ বলো। স্যার চুন তো ক্যালসিয়াম অক্সাইড, স্যার ওটা যদি আমরা অক্সিজেন দূর করে, স্যার অক্সিজেন যদি স্যার দূরীভূত করে তাহলে ক্যালসিয়াম অবশিষ্ট থাকে স্যার। চুন যদি খায়, যারা পান খায় এরা বাতের ব্যথায় ভুগে না। সেটা হচ্ছে, যদিও সাইন্টিফিক ব্যাখ্যাটা আসলে আমার যেটা মনে হয়